আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আদনান সাইদ মাহাদি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে আজকে থেকে আমাদের পথ চলা শুরু। তোমরা দ্রুত জয়েন হয়ে নাও এবং শেয়ার করতে থাকো তোমাদের বন্ধু এবং যারা পরিচিত আছে সবাইকে এই ফ্রি ক্লাসে জয়েন করে নাও। তাহলে দেখবা তোমাদেরও ক্লাস করতে ভালো লাগবে, আমি যখন তোমাদের দেখব তখন আমারও ক্লাস করাতে ভালো লাগবে। হ্যালো এইচএসসি 26 এবং 27 স্টুডেন্টরা, কি অবস্থা সবার? আমি কিন্তু তোমাদের সাইদ ভাই নিয়ে চলে আসছি। সাইদ ভাই কি করবে? সাইদ ভাই আজকে তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ, আমি যদি বলি সাবজেক্ট, তোমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচের যে স্টুডেন্টরা আছো তাদের জন্য। তো এইচএসসি 26 এবং 27 ব্যাচের যাদের যাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি আছে, প্লাস যাদের নাই, তারাও ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবা। কারণ কি, তোমরা কিন্তু জানো আমাদের কিন্তু স্মার্টফোন গিভঅ্যাওয়ে কন্টেস্ট 6 চলতেছে। তো যাদের যাদের স্মার্টফোন লাগবে, 100টা টি শার্ট লাগবে, তোমাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাদের সাথে থাকতে হবে এবং কমেন্টের মধ্যে ফ্রেন্ডদেরকে মেনশন করে একবার একাকার করে ফেলতে হবে। তো সাইদ ভাইয়ের ক্লাস আজকে প্রথম তোমরা করবা, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে? আর যে কোনো সমস্যায় সাইদ ভাইরা বলবা যে ভাই কি হয়েছে। দেখি ভাই কয়জন, তাড়াতাড়ি, আমরা জাস্ট 30 সেকেন্ড টাইম দিব, বেশি সময় নিব না, তোমরা শুরু করে দিব। ভাইয়া মনে হয় আজকে কি পড়াবেন ভাই? আচ্ছা, আজকে আমি প্রথম অধ্যায় দিয়েই শুরু করব ইনশাআল্লাহ। মানে একদম তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি। হ্যাঁ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেই আমাদের সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের 13টা অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যে অধ্যায়, সে অধ্যায় দিয়ে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আস্তে আমরা কি শুরু করে দিব না একটু অপেক্ষা করি? যাদের যাদের এখনো মানে যারা নোটিফিকেশন পাও নাই, করো নাই, তারা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে জয়েন হয়ে যাও। দ্রুত দ্রুত, এই যে এখানে একটা, তাহলে কমেন্টগুলো দেখা যাবে। দ্রুত 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 দ্রুত, আমরা ভাই বেশি সময় দিব না ভাই রে। ভাই ভাই তোমাদের জন্য দেখো, এই যে যারা যারা ক্লাসগুলো শেয়ার করবে রে ভাই, টি শার্ট করে দেখছো 100 জনের জন্য থাকতেছে টি শার্ট, এবং 100 জনের জন্য কিন্তু টি শার্ট, আমাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন থাকবে, সেটা অবশ্যই নেওয়ার জন্য তোমাদের বেশি বেশি শেয়ার করতে হবে এবং আমাদের সাথে যুক্ত হতে হবে। হ্যাঁ, তো সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আর মাত্র আমরা 10 সেকেন্ড টাইম দিব। তুমি যদি স্মার্টফোন প্লাস টি শার্ট পেতে চাও, আমরা মাত্র আর 10 সেকেন্ড টাইম দিব। 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমাদেরকে ক্লাসটা সব জায়গায় শেয়ার করে কমেন্টে বলতে হবে শেয়ার ডান। ভাইয়া স্যার আমি নতুন, তুমি যেমন নতুন, তোমাদের স্যারও আজকে নতুন, ঠিক আছে? সমস্যা নাই, ক্লাস নিতে নিতে আমরা সবাই পরিচিত হয়ে যাব, তখন আর মনে হবে না যে আমরা নতুন, ইনশাল্লাহ। শেয়ার ডান, শেয়ার ডান, সবার শেয়ার ডান, সবার শেয়ার ডান। এই 90 হয়ে গেছে ভাই, সবাই শেয়ার করো, 100 200 হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পরিচয়, এই পরিচয় শুনে তুমি কি করবা? তোমার আব্বুরে জিজ্ঞেস করো সাইদ ভাই কেডা, যাও ক্লাসে আসো, ক্লাসের ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ পরিচয়ও হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে? তো এই যে 100 হয়ে গেছে, ঠিক আছে ভাই, আস্তে আস্তে শুরু করে দেন। তোমরা যারা যারা শেয়ার করো নাই, তোমরা শেয়ারে লেগে যাও, ঠিক আছে? শেয়ার করতে থাকবা, যত বেশি পারো শেয়ার করো, তাহলে টি শার্ট পাবা। আমাদের কিন্তু অলরেডি মডারেটর টিম বসে আছে কারা কারা শেয়ার করতেছে দেখার জন্য। ঠিক আছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি ভাই, বেস্ট অফ লাক। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। তো তোমরা তো অবশ্যই এই সাবজেক্টটা পড়বা। এই সাবজেক্ট সম্পর্কে পড়তে গেলে এই সাবজেক্টের বেসিক কিছু বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো তোমরা দ্রুত শেয়ারের কাজটা সেরে ফেলো। হ্যাঁ, অনেকে চলে আসছো, ঠিক আছে, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমাদের প্রথম যে ক্লাসটা আমি শুরু করতেছি সেটা হচ্ছে যে একটু তোমাদের পিছনে নিয়ে যাব। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়টা আমরা কেন পড়ব, বা এই সাবজেক্ট আমাদের কেন দেওয়া হলো, বা ইসলামের যে যাত্রা, এই যাত্রাটা শুরু হয়েছে কোথায় থেকে, ঠিক আছে? এই বিষয়টা যদি একটু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, তাহলে দেখবা যে এই সাবজেক্টের যে আস্তে আস্তে যে আমরা পর্ব বাই পর্ব শেষ করব, তখন তোমাদের আর এই ঝামেলাটা হবে না, বা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো চলে আসো, বোর্ডে আসো। দেখো, আমি প্রথমেই যে জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে পৃথিবীতে নবী রাসূলগণের আগমনের ধারা। আচ্ছা, আমাদের সাবজেক্টের নামটা কি যেন ভাইয়া? আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। অর্থাৎ ইসলাম যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত যে পথ চলা,
যেই পর্বের বা পর্ব শেষ করে যে ইসলাম আজকে এখানে আসছে সেটাই আমাদের পড়াশোনা। হ্যাঁ, তো ইসলামের শুরুটা কোথায় থেকে? তোমরা তো সবাই জানো যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের শুরু হয়। এটি কথাটা কিন্তু ভুল, বুঝছো? কথাটা পুরোপুরি ভুল তাও না। বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করে। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামটাকে পূর্ণতা দেওয়া হয়েছে আর কি। ইসলাম পরিপূর্ণ হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাধ্যমে। তাহলে এখন আসো যে তাহলে ইসলামের সূচনা কোথা থেকে? এই চারটার দিকে একটু খেয়াল করো। আমাদের প্রথমে হচ্ছে আমাদের প্রথম নবী হজরত আদম আলাইহিসসালামের মাধ্যমে ইসলামের যাত্রাটা শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যতজন নবী ছিলেন সবারই ধর্ম কি ছিল? ইসলাম, অর্থাৎ এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া, অর্থাৎ একত্ববাদের প্রতি দাওয়াত দেওয়া। হ্যাঁ, তার পরবর্তীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই যে দাওয়াতের প্রক্রিয়াটা এটাতে পূর্ণতা দিয়েছেন। হ্যাঁ, তো এখন আসো তোমাদের বিষয়টা একটু সংক্ষেপে শুধু একটু বলে নিই। হজরত আদম আলাইহিসসালাম থেকে এটা শুরু। আল্লাহ তাআলা তোমাদের যেহেতু ইসলামের ইতিহাস সেহেতু কোরআন বা হাদিস থেকে যদি একটু বলি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে যখন বলছেন যে আমাদের যে ইসলামের যাত্রাটা এটা কোথা থেকে শুরু, সেখানে তিনি বলতেছেন ওয়াইজ কুলনা যখন বলার পর বললেন লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ আমার প্রতিনিধি নিয়ে আসবো যারা আমার ইবাদত করবে। সেই সময় ফেরেশতারা বলতেছিলেন কি যে আমরা তো আপনার ইবাদত করতেইছি। একটা জিনিস মনে রাখবা, ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ক্লান্তি নাই। তারা সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করতেছেন এবং আল্লাহ তাআলা যে কাজের জন্য যাকে নিয়োজিত করছেন তারা সেই কাজেই ব্যস্ত থাকেন। তো যখন বললেন যে আল্লাহ তাআলা বললেন যে আমি খলিফা সৃষ্টি করব, তখন তিনি নিয়ে আসলেন হযরত আদম আলাইহিসসালামকে। তোমরা অবশ্যই জানো আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালামের জান্নাতের যে কাহিনী, তারপরে হচ্ছে ইবলিস যেটা ছিল, ইবলিস কিন্তু আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেছে। হ্যাঁ, সেও কিন্তু এক ধরনের জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত জ্ঞানী ছিলেন, অত্যন্ত ইবাদত পূজারী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার এই যে আদেশটা অমান্য করার কারণে সে ইবলিস নামে নামান্তরিত হয়েছেন। তো তারপরে আসো আদম আলাইহিসসালামের পরে আসছে ইদ্রিস আলাইহিসসালাম, তারপর নূহ আলাইহিসসালাম, তারপর হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম। তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা। হযরত হুদ আলাইহিসসালাম, হযরত সালেহ আলাইহিসসালাম, যখন তোমাদেরকে আমি সভ্যতা এবং সভ্যতা পড়াবো তখন এই জিনিস দুটো তোমাদের কাজে লাগবে, এই নবী দুটোর নাম। তারপরে আসো যে ইব্রাহিম আলাইহিসসালাম, এখান থেকে আসার পর ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, সেখান থেকে এসে হযরত মুসা আলাইহিসসালাম, যেখানে তোমরা ফেরাউনের কথা শুনছো। মিশরের যে ইতিহাস সভ্যতা সেখানে পড়তে গেলে অবশ্যই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম। তারপরে আসো আস্তে আস্তে জুলকিফল, দাউদ, সুলাইমান, ইলিয়াস আলাইহিসসালাম, আল ইয়াসা, ইউনুস, যেটা মাছের কাহিনী তোমরা অনেকে শুনে আসছো যে মাছের পেট থেকে যে আবার বের হয়ে আসা আল্লাহ তাআলার আদেশে, সেই জিনিসটাই কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালাম। তারপরে আসো দেখো জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালাম কোন ধর্মের ভাই? ঈসা আলাইহিসসালামের অনুসারীদের কোন ধর্মের ভাইয়া? এটা বলে দিতে হবে কিন্তু। হ্যাঁ, বলো দেখি কে কে বলতে পারতেছো, কমেন্টে জানিয়ে দাও। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বর্তমানে বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে কোন ধর্মের অনুসারী এটা তোমাদেরকে বলতে হবে। দেখি কে কে পারতেছো, বলো দেখি। আচ্ছা, এখন আসো আমাদের যে বিষয়টা হচ্ছে, তোমরা অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা নবীরা আসছিলেন তারাও কিন্তু ইসলামেই আসছিলেন। তারপরে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে ইসলামের পূর্ণতা লাভ করে এবং ইসলামের যে পূর্ণাঙ্গ ইসলাম এটা যাত্রা শুরু হয়।
এখন আসো যে তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিই। হ্যাঁ, ক্লাস করতে গেলে অবশ্যই তোমাদেরকে সিলেবাস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। দেখো ভাইয়া, সবাই তোমাদেরকে পড়াবে, হ্যাঁ, কিন্তু ভিজুয়ালাইজেশন এবং তোমাদের যদি প্রেক্ষাপট না দেখানো হয় তোমরা কিন্তু এই ইতিহাস মাথায় রাখতে পারবে না। হ্যাঁ, ইতিহাস কিন্তু মুখস্থ করার জিনিস না, ইতিহাস হচ্ছে বোঝার জিনিস। মানুষের যে আগমন এবং প্রস্থান, কোনো জাতির উত্থান, কোনো জাতির প্রস্থান, এটা কিভাবে আসছে, কিভাবে হচ্ছে, এই জিনিসটা জানতে গেলে তোমাকে অবশ্যই মানচিত্র বুঝতে হবে। মানচিত্র যদি বুঝতে পারো তাহলে দেখবে যে ইতিহাস তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ইতিহাস বুঝতে তোমাদের শুধু মেধা খরচ করে মনে রাখার প্রয়োজন পড়বে না, তুমি দেখলেই বুঝে যাওয়া যে ইতিহাসের পাঠ পরিকল্পনাটা কীরকম। হ্যাঁ, তো তোমাদের প্রথমে আমি এটা করে নিই, অধ্যায় সম্পর্কে একটা ধারণা দিই। আমাদের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার যে সাবজেক্টটা, এখানে কিন্তু আমাদের 13টা অধ্যায় আছে। দেখো, প্রথম পত্রে আমাদের অধ্যায় কয়টা? 7টা, এবং দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় হচ্ছে 6টা। এই মোট 6 আর 7 মিলে কয়টা? 13টা অধ্যায়। তোমাদের একটু জানায় রাখি, 26 ব্যাচ 27 ব্যাচ তোমরা কিন্তু আর শর্ট সিলেবাসে নাই। তোমাদের পরীক্ষাটা হবে কখন? তোমাদের পরীক্ষাটা হবে ফুল সিলেবাসে। সুতরাং তোমরা যে আগের যে সিলেবাসের প্রশ্ন দেখছো এগুলো কিন্তু আর তোমাদের হচ্ছে না, তোমাদের অবশ্যই পড়াশোনায় ফিরতে হবে। হ্যাঁ, তো দেখো, প্রথম অধ্যায়টা কি? প্রাক ইসলামী আরব, তারপরে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদিন, উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, স্পেনে উমাইয়া শাসন এবং উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু অলরেডি ফার্স্ট পেপারের 7টা যে অধ্যায় আছে অধ্যায়ের নামগুলো শুনলা। এখন আসো দ্বিতীয় দিকে। দ্বিতীয় পত্রে আছে কি? প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে দিল্লি সালতানাত যুগ, ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন, তারপরে হচ্ছে বাংলায় কোম্পানি শাসন, তারপর আসতেছে কি বাংলার ইতিহাসে পাকিস্তান আমল, তারপর আসতেছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এখন আসো যে এই যে দুইটা পার্ট করছে না আমাদের, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এটা কিসের ভিত্তিতে করছে? একটু আসো মানচিত্রে আসো। দেখো এখানে দেখো, আমাদের ইসলামের জন্ম কোথা থেকে? অবশ্যই আমাদের হচ্ছে এই আরব থেকে। দেখো, আমাদের ইসলামের যে পথ চলাটা হচ্ছে এই যে এই আরব অঞ্চল থেকে পথ চলা। অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এসেছিলেন? কোন মাটিতে? এই যে এই মক্কা, এই জায়গাতে হচ্ছে সৌদি আরবের মক্কা। আরেকটা জিনিস দেখো, আমাদের ভৌগোলিক অবস্থান কোথায়? আমরা অবস্থান করছি কোথায়? আমরা এই জায়গাতে অবস্থান করতেছি। অর্থাৎ ইসলাম যেখানে এসেছে সেটা হচ্ছে সৌদি আরব, এবং আমরা যেখানে অবস্থান করতেছি এই সাবকন্টিনেন্ট, আমরা কোনটা? আমরা হচ্ছি ভারতীয় উপমহাদেশ। এই যে এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, ভারত সহ আশেপাশে সবগুলো মিলে ভারতীয় উপমহাদেশ। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে অধ্যায় বিভাজনটা করছে, এটা কিভাবে করছে এটা জানতে গেলে তোমাকে এইটা দেখো, তাহলে তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবা। অর্থাৎ এখান থেকে যে আমাদের প্রথম পত্রে যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় আসছে এই অঞ্চলগুলোতে কেন্দ্র করে। হ্যাঁ, প্রথমে তোমার মনে করো যে প্রাক ইসলামী যুগ, তারপরে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদিন, উমাইয়া, আব্বাসি, তারপরে হচ্ছে স্পেনে হচ্ছে শাসন, ইসলামী শাসন। এই জিনিসগুলো আসছে কোথা থেকে? এই অঞ্চলটা থেকে। এইটা আমাদের প্রথম অধ্যায়ের পড়াশোনা। এখন আসো দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনাটা কোথায়? দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যে ইসলাম তো এখানে আসছে, কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছালো কিভাবে, এবং আমরা যেখানে আছি এখানে ইসলামটা কিভাবে আসলো, এই পর্যায়ে আসে তোমরা এখানে পাবা হচ্ছে ভারত উপমহাদেশে ইসলামটা কিভাবে আসলো, এবং সর্বশেষ যে পাকিস্তান আমল থেকে শুরু করে আমরা এখন যে স্বাধীন আমল, এই আমল পর্যন্ত আমরা যে ইসলামটা লালন করতেছি। আমরা তো আর ভাই মক্কা মদিনা থেকে ইসলাম পাই নাই, মক্কা মদিনা থেকে কেউ না কেউ আমাদের এই পর্যায়ে ইসলামটা নিয়ে আসছে, তারপরে আমরা ইসলামটা পাইছি। হ্যাঁ, তোমরা কি মানচিত্রের এই কনসেপ্টটা কি ক্লিয়ার হইছো? একটু জানাই দাও। হ্যাঁ, আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে স্যার আপনার পাঞ্জাবির দামটা কত? এটা কেমন প্রশ্ন ভাই? তুমি পড়াশোনা করতে আসছো না স্যারের পাঞ্জাবি দেখতে আসছো? এটা কেমন হইলো? আচ্ছা, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বলছো যে বঙ্গবন্ধুর কাহিনী, এগুলো কি এখনও পড়তে হবে? না ভাই, আমরা পড়বো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এর মধ্যে যদি বঙ্গবন্ধু চলে আসে ইসলামের পদযাত্রায়, তাহলে যদি আসে তাহলে পড়বো, কিন্তু আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ,
আচ্ছা, এখানে অনেকেই বলছো যে অনেকে শেয়ার দিছো, আরও শেয়ার দাও, তোমরা যুক্ত হয়ে নাও। এখন আসো টপিক ওয়াইজ আপনার কিছু আলোচনা করে নিই। হ্যাঁ, এখন আসো, আমরা যেহেতু সিলেবাসটা বুঝে নিলাম, আমাদের কোনো একটা সাবজেক্ট পড়তে গেলে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আগে সিলেবাস বুঝতে হবে, মানবন্টন বুঝতে হবে, তারপরে আমাদের অধ্যায়ে ঢুকতে হবে। না হলে দেখবা যে অধ্যায়ের মধ্যে ঢুকলা, এত এত পেজের অধ্যায়, তোমার মাথায় কিছুই আসবে না। কিন্তু যখন তুমি সিলেবাস বুঝবা, অধ্যায় বুঝবা এবং কেন তোমাকে এই সাবজেক্টটা দেওয়া হয়েছে এটা যখন বুঝবা, তখন দেখবা যে তোমার জন্য এটা অনেকটাই সহজ হয়ে গেছে। এখন আসো, আমরা যে প্রথম অধ্যায়টা পড়াশোনা করব, এই প্রথম অধ্যায়টার নাম কি? প্রাক ইসলামী আরব। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে জানতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই ইসলাম আগমনের পূর্বে এই ভৌগোলিক অবস্থান, মানে অর্থাৎ আরবের আশেপাশের যে অঞ্চল এবং আরবে এখানে কি ছিল বা তারা কি ধর্ম অবলম্বন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ধর্ম নিয়ে আসলেন, তাহলে তার আগে কি কোনো ধর্ম ছিল না? বা তারা কি সভ্য মানুষ ছিল না? তাদের জীবনযাপন কেমন ছিল, তাদের সামাজিক অবস্থান কেমন ছিল, বা তাদের ভৌগোলিক অবস্থানটা কেমন ছিল, এইটাই আমাদের বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরব। তো এই প্রাক ইসলামী আরব অধ্যায়টাকে যদি আমরা তিনটা অংশে বিভক্ত করি, তাহলে দেখবা প্রথম অংশ হচ্ছে যে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং তৎকালীন মানুষদের জীবন জীবিকা। দ্বিতীয়টা আমরা যদি দেখি প্রাচীন সভ্যতা এবং তাদের বৈশিষ্ট্য অবদান, অর্থাৎ ইসলাম আগমনের পূর্বে এই ভারত, এই সৌদি আরবের যে অংশটা, এই সৌদি আরবের আশেপাশে সৌদি আরবে কি সভ্যতা ছিল, হ্যাঁ, যেখানে কি সভ্যতা বিরাজমান ছিল, তাদের কৃষ্টি কালচার কেমন ছিল, তাদের প্রবাহ যাত্রা কেমন ছিল, তাদের কার্যবিধি কেমন ছিল, এই জিনিসগুলাই জানতে পারবা তোমাদের প্রাচীন সভ্যতা ও বৈশিষ্ট্য ও অবদানে। আর তৃতীয় অধ্যায়টা আসতেছে তোমাদের, মানে তৃতীয় পার্ট, প্রথম অধ্যায় তৃতীয় পার্ট আসতেছে আইয়ামে জাহেলিয়া। তো চলো আমরা ঢুকে যাই পাঠের মধ্যে। আচ্ছা দেখো, প্রথম অধ্যায় যদি আমরা প্রথম পার্ট যদি পড়তে চাই যে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং তৎকালীন মানুষদের জীবন জীবিকা, এইটা পড়তে গেলে তোমরা অবস্থায় এখানে ভৌগোলিক অবস্থান জানতে গেলে কি জানতে হবে? ভৌগোলিক অবস্থান জানতে গেলে তোমাদের জানতে হবে কি? মানচিত্র। মানচিত্র না জানলে শুধু পড়লা যে এশিয়া মহাদেশে তোমার সৌদি আরব বা আরব ভূখণ্ড অবস্থিত, বা ইউরোপের এই সাইডে, এশিয়ার এই সাইডে, বা আফ্রিকার ওই সাইডে, এটা কিন্তু মাথায় থাকবে না। হ্যাঁ, যদি তোমরা মানচিত্রে একবার দেখতে পারো তাহলে দেখবা যে তোমাদের জন্য সহজ হয়ে গেছে। আচ্ছা আসো, প্রথমে একটু পড়ে নি। হ্যাঁ, বলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ 10,27,000 বর্গমাইল আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। আরব উপদ্বীপের তোমার অবস্থানটা কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এখন আসো দেখি আরব উপদ্বীপের যে অবস্থানটা এশিয়ার কোথায়? দক্ষিণ পশ্চিম অঞ্চল। আমাদের এই এশিয়াটা হচ্ছে এই সাইডে, বুঝছো? এই ওমানের পরে এই সাইডে হচ্ছে তোমার পাকিস্তান আছে, তারপরে ভারত, তারপরে এই সাইডে ইরাক ইরান আছে, এই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত আছে, তারপরে এই উপরে আছে তোমার হচ্ছে রাশিয়া আছে, তারপরে চীন আছে। হ্যাঁ, এই সাইড থেকে আসো, তাহলে এশিয়ার কোন সাইডে হচ্ছে? এটা এশিয়ার পশ্চিম সাইডে হচ্ছে। এখন আসো যে তারপরে আস্তে আস্তে যে 3 দিক থেকে জল এবং 1 দিক থেকে স্থল দ্বারা বেষ্টিত এই উপদ্বীপ জাজিরাতুল আরব নামে খ্যাত। এখন আসো যে এটাকে উপদ্বীপ কেন বলা হচ্ছে এবং 3 দিক থেকে যে জল, এই জিনিসটা একটু ক্লিয়ার হই। দেখো, এই যে এখানে একটু দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? পানি দেখতে পাচ্ছ? 3 দিক থেকে যে পানি বেষ্টিত, এই জিনিসটা একটু ক্লিয়ার হও। দেখো, এই সাইডে কি? এটা রেড সি, লোহিত সাগর। এই সাইডে এসে দেখবা যে তোমরা এই আরব সাগর আছে। হ্যাঁ, আর এই সাইডে দেখো এটা পারস্য সাগর। তো এখন দেখো যে ভাইয়া, যে দ্বীপ কোনটা আর উপদ্বীপ কোনটা, এই জিনিসটা একটু ক্লিয়ার হও। দ্বীপ হচ্ছে যেটা চারিদিকেই তোমার পানি আর মাঝখানে একটা ভূখণ্ড, এটা হচ্ছে দ্বীপ। আর উপদ্বীপ হচ্ছে যে কোনো না কোনো অংশ দ্বীপের সাদৃশ্য বা কোনো তবে কোনো না কোনো অংশ ভূখণ্ডের সাথে জড়িত। তো এখানে দেখো যে এই আরব ভূখণ্ডটা তোমার কিন্তু এই সাইডে তোমার এই ইরাক ইরান সিরিয়া, এই সাইডে কিন্তু তোমার ল্যান্ড অর্থাৎ ভূমি, আর 3 সাইডেই কিন্তু পানি বেষ্টিত। তাহলে এখন আসো যে এই কথাটা কিন্তু আমরা প্রমাণ করে দিলাম, 3 দিক থেকে জল, 1 দিক থেকে স্থল দ্বারা বেষ্টিত এই উপদ্বীপ। এটা একটা মাথায় রাখবা যে এই উপদ্বীপের মধ্যে, এই উপদ্বীপের নামটা কি বলা হয়? জাজিরাতুল আরব। এখন জাজিরাতুল আরব যদি আমরা বলি, তাহলে তোমাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে জাজিরাতুল আরব শব্দের অর্থ কি। জাজিরা শব্দের অর্থ হচ্ছে
জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ, হ্যাঁ, অর্থাৎ জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ। তারপরে আসো যে উত্তরে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, এটা তোমাদের দেখাই দিলাম। তারপরে আসো যে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এই জিনিসটা তোমাদের একটু জানতে হবে, হ্যাঁ। এই যে এখানে দেখো আমরা কি বলতেছি যে আরব উপদ্বীপটা কোথায়? এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই তিনটা উপমহাদেশের এক সাইডে, এক কর্নারে হচ্ছে আরব উপদ্বীপটা অবস্থিত। কোথায়? দেখো এইটা কিন্তু ইউরোপ, তোমার এইটা ইউরোপ, এই সাইডে হচ্ছে এশিয়া, আর এই যে হচ্ছে আফ্রিকা। তো এই তিনটার সংযোগস্থল কোনটা? এই যে এই আরব ভূখণ্ডটা। তাহলে আমাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার যে আরব উপদ্বীপটা তিনটা মহাদেশের এক কর্নারে অবস্থিত, হ্যাঁ। তাহলে এখন আসো যে আয়তন, এটা একটু জেনে নিই। আয়তনটা হচ্ছে ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3, হ্যাঁ। আরবের উপরিভাগ সম্পূর্ণরূপে মরুভূমি, অর্থাৎ আরবের তোমার হচ্ছে যে এই উপরিভাগ, এটা তো তোমার আরব। এখন কিন্তু আরেকটা জিনিস দেখো, বর্তমানে কিন্তু এই যে ইয়েমেন, ওমান, তারপরে এই সাইডে যেগুলো আছে এগুলোও কিন্তু এই যে আবুধাবি বলো বা কাতার বলো, এগুলো কিন্তু আরব ভূখণ্ডের আরব ভূখণ্ডেরই অংশ ছিল। বর্তমানে এগুলো স্বাধীন হয়ে নির্দিষ্ট একটা করে দেশ হয়ে গেছে, হ্যাঁ। তো এই দেশগুলোর মধ্যে এখন তোমাদের জানতে হবে যে আরব ভূখণ্ডের উপরিভাগটা কি? উপরিভাগটা হচ্ছে তোমার পাহাড় বেষ্টিত এবং মরুভূমি ম্যাক্সিমাম। এটা কোথায়? এই যে এই অঞ্চলগুলো, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে মরুভূমি। আরবের ম্যাক্সিমাম মানুষ কোথায় বসবাস করতো একটু জেনে নাও। এটা হচ্ছে এই যে মক্কা, এই মদিনা, তারপর হচ্ছে এই ইয়েমেন, ওমান, এই যে এই পানি বেষ্টিত যে জায়গাগুলো, যে ল্যান্ডের সাথে পানির সম্পর্ক, এই ল্যান্ডগুলোতেই হচ্ছে তোমার মানুষদের বসবাস ছিল ম্যাক্সিমাম। তো এখন আসো এখানে যে কথাটা বলছে যে আরব উপরিভাগ প্রায় সম্পূর্ণরূপে মরুভূমি, এখানে একটা জিনিস দেখো, এটা কে বলছে? ঐতিহাসিক হিট্রি সম্পর্কে একটু তোমাদের জানাই দিই। কারণ ইসলামের ইতিহাস পড়তে গেলে কিংবা মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে কি, যে এই মধ্যপ্রাচ্যের ইতিহাস রিসেন্ট সময়ে বিংশ শতাব্দীতে এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যিনি খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় লিখে গেছেন, তিনি হচ্ছে এই পিকে হিট্রি। যেটা ইসলামের ইতিহাস বা আরব উপমহাদেশের ইতিহাস যদি জানতে চাও তাহলে অবশ্যই এনার নামটা তোমরা পেয়ে যাবা। তাহলে এখন আসো যে পিকে হিট্রির সম্পর্কে একটু জেনে নিই। তাহলে দেখবা যে পিকে হিট্রির যে কোটেশনগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে, বা পিকে হিট্রির যে কোটেশন দিয়ে বলবে যে এটা কার উক্তি, তখন তোমাদের একটু মাথায় আসবে যে পিকে হিট্রিটা কে। পিকে হিট্রি হচ্ছে পুরো নাম হচ্ছে ফিলিপ খুরি হিট্রি। তো ইনি আসলে লেবাননে জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, একদম তোমার 70 বা 80 দশকে জন্মগ্রহণ করছেন। এবং বিংশ শতাব্দীর হচ্ছে মাঝামাঝি 60-70 দশকে ইনি মারা যান। ইনি একজন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং এই মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে একদম বিদগ্ধ পণ্ডিত ছিলেন ইনি। আচ্ছা আসো পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে জলবায়ু, হ্যাঁ। এখন এই যে আরব উপদ্বীপটা, এই আরব উপদ্বীপের জলবায়ুটা কেমন ছিল? আচ্ছা প্রথমে তোমাদের একটু চেক করে নিই কে কি বলছো। আচ্ছা ভাইয়া, তোমরা অনেকেই শেয়ার দিছো, আরও শেয়ার দিয়ে নাও, তোমাদের বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে আসো ক্লাসটা করার জন্য। ফ্রি ক্লাস, এখানে ফ্রি ক্লাসগুলো তো তোমাদের বলাই হয়েছে, ফ্রি ক্লাস করে যদি তোমরা বেশি বেশি শেয়ার দাও এবং অ্যাক্টিভ থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের টি শার্ট পাবা এবং মোবাইলও গিফট পাওয়ার সুযোগ আছে, অ্যান্ড্রয়েড ফোন। সুতরাং অবশ্যই তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও, হ্যাঁ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু অনেকে চলে আসছো, তো চলো এখন পড়াশোনা আরেকটু চলে যায়, হ্যাঁ। আচ্ছা দেখো জলবায়ু, এই আরব উপদ্বীপের জলবায়ুটা কেমন ছিল দেখো। উপদ্বীপে উত্তপ্ত লু হাওয়া প্রবাহিত হতো, বাতাসে থাকা যৎসামান্য জলীয় বাষ্প বালির ঝড় সাইমুমে শুষে নিত। এই যে বালির ঝড় সাইমুম, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, হ্যাঁ। তোমাদের প্রশ্ন আসে এইভাবে যে সাইমুম অর্থ কি, বা সাইমুম দ্বারা কি বোঝানো হয়, তাহলে উত্তরে কি আসবে? বালির ঝড় সাইমুম। এই যে লু হাওয়াটা বলা হয়েছে যেটা, এটা হচ্ছে যে গরমের সময় যে একটা আমাদের গ্রামের ভাষায় বলে না যে ভ্যাপসা গরম, মানে দেখতেছো যে বাইরে বের হলে অন্যরকম একটা দাবদাহর মতন একটা বাতাস এসে লাগে, এটা হচ্ছে লু হাওয়া।
এখন আসো যে এখানে একটা কথা বলা হয়েছে যে বাতাসে যৎসামান্য জলীয় বাষ্প যেটাই থাকে সেটা হচ্ছে বালির ঝড় সাইমুম শুষে নিত। অর্থাৎ আরব ভূখণ্ডটা পুরোটাই ছিল কি মরুভূমি বেষ্টিত। তো এখানে সাধারণত মরুভূমিতে কি থাকে ভাইয়া, বালু থাকে, গাছপালা নাই। তো এখানে যেহেতু রোদের যে সূর্যের যে তাপদাহ, এই তাপদাহে দেখবা যে মরুভূমিতে তোমরা যেটা মোবাইলে বা ভিডিওতে দেখবা যে ওই জায়গাগুলোতে প্রচণ্ড গরম হয়। তো এই গরমের মধ্যেও যতটুকুই একটু জলীয় বাষ্প বা ঠান্ডা হাওয়ার যে একটা যে সম্ভাবনা ছিল সেইটাও শুষে নেইকে এই যে সাইমুম অর্থাৎ বালির ঝড়, অর্থাৎ যে বালির বা মরুভূমিতে যে ঝড়টা হয় এই ঝড়ের সাথে যে বালুগুলো এই ঝড়ের সাথে মিশে যায়, এই মিশে যাওয়ার কারণে তোমাদের হচ্ছে জলীয় বাষ্পটা কমে যায়। এর কারণে মরুভূমি অর্থাৎ তোমার হচ্ছে যে এই আরব ভূখণ্ডটা তোমার অত্যন্ত উত্তপ্ত থাকতো, যেটা এখানে বলা হয়েছে প্রচণ্ড খরতাপে বিদগ্ধ ছিল। এখন আসো যে হেজাজ, ইয়েমেন এসব প্রদেশে জনসাধারণের বসবাস উপযোগী লক্ষ্য করা যায়। এখন আসো তোমাদের আবার মানচিত্রে নিয়ে যাই। হেজাজ কোথায়, তারপরে হচ্ছে যে তোমাদের ইয়েমেন কোথায়। হ্যাঁ, তোমাদের হেজাজ অঞ্চলটা হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ এই সাইডটা এটা হচ্ছে হেজাজ অঞ্চল। তারপরে তোমাদের এই ইয়েমেন যেটা আছে এই যে ওমান, ইয়েমেন, তারপরে নজদ অংশটা হচ্ছে এইটা, এই অংশ। বাদবাকি এগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের এই অংশগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়, পর্বত, মরুভূমি। আর ম্যাক্সিমাম মানুষ থাকতো কোথায়, এই যে এই ইয়েমেন। ইয়েমেন শব্দ অর্থ জানো, ইয়েমেন শব্দ অর্থ সুখী। ইয়েমেন তার নামকরণ এই জন্যই করছে যে এই অঞ্চলের মানুষগুলো অনেক সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, এই জন্য এই অঞ্চলের নাম করছে ইয়েমেন। তাহলে তোমাদের একটু কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, যে নজদ এখানে, হেজাজ এখানে, আর ইয়েমেনটা কোথায়, এই যে এটা হচ্ছে ইয়েমেন। হ্যাঁ, এখন আসো আবার যাই। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখানে আরেকটু ওই মানচিত্রের সাথেই একটু পড়ে নিই। হ্যাঁ, পর্বতমালা, মালভূমি ব্যতীত সমগ্র উপদ্বীপটি ছিল মরু অঞ্চল ও অনুর্বর ভূমি। তোমাদের একটু আগে যেটা দেখাইলাম যে ইয়েমেন, এই নিচের অংশগুলো ইয়েমেন, ওমান, তারপরে হেজাজ, নজদ, এই অংশগুলো বাদ দিয়ে পুরোটাই ছিল কি তোমার অনুর্বর ভূমি এবং মরু অঞ্চল। এখানে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে, আন নুফুদ, আদ-দহনা এবং আল হারবা। আর নুফুদ কোনটা বলা হয়, শ্বেত লোহিত বালিকাপূর্ণ আরবের উত্তরাঞ্চল, অর্থাৎ আরবের যে উপরি অঞ্চল। হ্যাঁ, আরব যে তোমাদের যে মানচিত্রে দেখাইলাম আরবের যে উপরি অঞ্চল, এটা হচ্ছে তোমাদের আর নুফুদ। তারপরে যেটা আসতেছে আদ-দহনা, যেটা হচ্ছে দক্ষিণে হাজারমাউত, পশ্চিমে ইয়েমেন এবং পূর্বে ওমান পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ তোমার হচ্ছে এই যে এই অংশটা যেটা দেখতেছো তোমরা এইটা, হ্যাঁ এইটাই আমাদের হচ্ছে এই অংশ। তাহলে আমরা আদ-দহনা কোনটা দেখে নিলাম, মানচিত্রের সাহায্যে দেখে নিলাম। এখন আসো যে আরেকটা যেটা আছে, যেটা হচ্ছে আল হাররা, অর্থাৎ অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত এবং প্রস্তরময় আগ্নেয়গিরির অঞ্চল, লোহিত সাগরের তীরবর্তী একটানা অঞ্চলকে আরবের মেরুদণ্ড বলা হয়। অর্থাৎ আরবের যে উপরের যে অংশটা দেখতেছো এটাকে আরবের মেরুদণ্ড বলা হয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কোথায় বসবাস করে ভাইয়া, আরবের এই দহনা অঞ্চলটা, যেটা হাজারামাউত বলতে কি এখন তো হাজারামাউত দেখা যাচ্ছে না, ওখানে যেটা ইয়েমেন এবং ওমান যেটা দেখছো ওইটাই তোমাদের হাজারামাউত। আচ্ছা আসো তারপরে আসো, এখন গ্রিক ভূগোলবিদ এই অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যেটা আগের সাইডে যেটা দেখলাম, যেটা হচ্ছে যে আদ-দাহনা, আর নুফুদ, আদ-দাহনা এবং আল হাররা। কিন্তু গ্রিকরা এটাকে 3 ভাগে ভাগ করেছে। এটা একটা হচ্ছে মরু আরব, পার্বত্য আরব এবং উর্বর আরব। অর্থাৎ আরবের যে নিচের অংশটা দেখছো যেটা হাজারামাউত, এইটাই হচ্ছে আরবের উর্বর আরব। আর উপরের যেগুলো অংশ দেখছো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পার্বত্য আরব এবং মরু আরব। এখন আসো, মরু ও পার্বত্য অঞ্চল ব্যতীত উর্বর অঞ্চল তৃণময় এবং এটি কয়েকটি প্রদেশে বিভক্ত, যেমন হেজাজ, নজদ এবং হাজারামাউত। তাহলে তোমাদের হেজাজ, নজদ এবং হাজারামাউত সম্পর্কে একটু আগে বলে দিছি, আর সমস্যা হওয়ার কথা না। তারপরে আসো, দক্ষিণ আরবে অবস্থিত হাজারামাউত, ওমান, ইয়েমেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং ব্যবসা বাণিজ্য। যেটা তোমাদেরকে বললাম যে পানির সাথে সংশ্লিষ্ট যেটা হাজারামাউত, তারপরে নজদ, ইয়েমেন, ওমান, মানচিত্রের যেই সাইডটা, এইটা কিন্তু হচ্ছে যে দেখো কি বলছে যে বাণিজ্য এবং কৃষিকাজের জন্য বিখ্যাত ছিল। কেন? কারণ হচ্ছে পানির সংশ্লিষ্টে এসে তোমার পলি মাটির কারণে এই অঞ্চলগুলো অনেক উর্বর ছিল, এগুলোতে চাষাবাদ করা যেত। হ্যাঁ, এখন আসো, আরব অধিবাসী মানে আরবে, প্রাক ইসলামী আরবে কারা কারা বসবাস করত, এই জিনিসটা তোমাদেরকে একটু জানতে হবে।
তো আরব অধিবাসী সম্পর্কে জানতে গেলে আমাদের কি জানতে হবে? ভূপ্রাকৃতির তারতম্য অনুসারে আরব অধিবাসীদের আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, দুই ভাগ কি কি? একটা হচ্ছে মরুবাসী যাযাবর বেদুইন, আর একটা হচ্ছে শহরবাসী স্থায়ী বাসিন্দা। এখন একটা তোমাদের বলে নেই, মরুবাসী এবং যাযাবর যারা, আরেকটা হচ্ছে শহরে স্থায়ী। এখন বিষয়টা হচ্ছে মরুবাসী কারা? যারা হচ্ছে তোমার এই রাখাল টাইপের যারা ছিল আর কি, বিশেষ করে মেষ চড়াইতো, দুম্বা, উট, এরা কিন্তু পার্বত্য তোমার পাহাড় পর্বত এই জায়গাগুলোতে তারা মেষ চড়াইতো এবং এই যাযাবর অবস্থায় জীবনযাপন করতো। অর্থাৎ যাযাবর মানে হচ্ছে যারা হচ্ছে চলমান, এক জায়গায় স্থির না, এরা হচ্ছে যাযাবর। আরেকটা আসলে শহরবাসী স্থায়ী বাসিন্দা। শহরবাসী স্থায়ী বাসিন্দা কারা? শহরবাসী স্থায়ী বাসিন্দা হচ্ছে এই যে যারা দেখলা হাজারামাউত, ইয়েমেন, ওমান, তারপরে নজদ, এই অঞ্চলে যারা বসবাস করত তারা হচ্ছে শহরবাসী। এখন আসো যে আরব বেদুইনদের নিয়ে আমরা একটু পড়ে নিই। এই বিষয়টা একটু মাথায় রাখবা। হ্যাঁ, আরব বেদুইনদের 80% মরুভূমির বাসিন্দা ছিল, অর্থাৎ যারা হচ্ছে যাযাবর ছিল। তারপরে আসো, বেদুইনরা স্থায়ীভাবে বসবাস করতে পছন্দ করতো না, যেটা একটু আগে বললাম তোমাদের। পরিবার প্রধানগণ মিলিত হয়ে গোত্রের প্রধান নির্বাচন করতো, তাদের গোত্রের জন্য জানমাল ত্যাগ করতে দ্বিধা করতো না। অর্থাৎ তাদের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে গোত্রপ্রীতি। এই গোত্রপ্রীতির জন্য যেটা বলা হয়েছে যে জানমাল ত্যাগ করতে দ্বিধা করতো না, এইটা যখন তোমরা যখন আইয়ামে জাহেলিয়া পড়বা একটু পরে, তখন এই জিনিসটা একটা সুন্দর একটা উদাহরণ তোমাদের একটা যুদ্ধতে বুঝাই দিব ইনশাল্লাহ, ক্লাসে থাকো। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে তাদের সমাজের ভিত্তি হলো গোত্রপ্রথা, কয়েকটি পরিবার মিলে একটি তাঁবু। অর্থাৎ তারা যে গোত্রটা নির্মাণ করতো, তারা যে গোত্রটা মেনটেন করতো, এটা কিভাবে হয়তো দেখো, তাদের গোত্রটা নির্মাণ হতো কয়েকটি পরিবার নিয়ে একটি তাঁবু, কয়েকটি তাঁবু নিয়ে একটি শিবির। এই শিবিরের আরেকটা নাম হচ্ছে হাই। এই হাইটা একটু মনে রাখবা, অনেক সময় প্রশ্ন আসে যে হাই কি নিয়ে গঠিত, তখন বলতে হবে কয়েকটি তাঁবু নিয়ে একটি হাই বা একটি শিবির গঠিত। হ্যাঁ, তারপরে আসতেছে একাধিক হাই নিয়ে কওম, কয়েকটি কওম নিয়ে কাবিলা বা উপজাতি, এবং কাবিলার প্রধানদেরকে কি বলা হয়? শেখ বলা হয়। এটা বিগত সালের কোশ্চিনগুলোতে বারবার একাধিকবার আসছে, সকল বোর্ডে আসছে। প্রশ্নটা কি যে কাবিলার প্রধানদের কি বলা হতো, বা কওমের প্রধানদেরকে, আরব জাতির কওমদের প্রধানকে কি বলা হতো? সেটা হচ্ছে শেখ। এখন আসো যে এদের কাজ কি ছিল? এরা হচ্ছে কাফেলায় লুটতরাজ করত, পশুপালন ছিল এদের প্রধান পেশা। অর্থাৎ এরা তো মানে চলমান অবস্থায় থাকতো, এক জায়গায় স্থির থাকতো না। এরা যখন কোনো কাফেলা তোমার বাণিজ্যের জন্য স্থানান্তর করত, এই সময়টাতে এরা কী করতো? এই কাফেলাগুলোকে লুট করে এদের জীবিকা নির্বাহ করত। এছাড়াও এদের ছিল পশুপালন ছিল এদের প্রধান পেশা। হ্যাঁ, এখন আসো যে উটের দুধ মাংস খেয়ে জীবন ধারণ করত। যেহেতু এরা ম্যাক্সিমাম মরুভূমি এবং পাহাড় পর্বত অঞ্চলে বসবাস করত, সেহেতু এদের খাদ্যের প্রধান যোগান হতো উটের দুধ এবং উটের হচ্ছে তোমার মাংস। এই উট কেন্দ্রিকই এদের হচ্ছে চলাফেরা এবং খাওয়া দাওয়াটা ছিল। এখন আসো যে যেহেতু আমরা বেদুইনদের পড়লাম, তাহলে আরেকটা আমাদের কি অংশ ছিল? আরেকটা ছিল হচ্ছে তোমার স্থায়ী বাসিন্দা, যারা শহরের বাসিন্দা। এরা কারা? এখন দেখো, জীবিকার জন্য চাষাবাদ, ব্যবসা বাণিজ্য করত। মক্কা, মদিনা, ইয়েমেনে স্থায়ী জনবসতি ছিল। আরেকটা কি ছিল? যে বেদুইনদের তুলনায় রুচিশীল, মার্জিত, সভ্য, ভদ্র ছিল। অর্থাৎ এরা কোন অংশে থাকতো? ইয়েমেন, ওমান, হেজাজ, নজদ, হাজারমাউত, এই অংশটাতে কিন্তু এরা বসবাস করত। এই অংশটাতে এরা যেহেতু পলিমাটি ছিল, চাষাবাদ খুব সুন্দর হতো, সুতরাং এরা করতো কি, এবং পানির সাথে সংযুক্ত ছিল, সেহেতু এরা করতো কি, এখানে তারা হচ্ছে বসবাস করত। এরা হচ্ছে ঘরবাড়ি তৈরি করত, এখানে তারা চাষাবাদ করত, পশুপালন করত। এরা তুলনামূলক সভ্য ছিল, কারণ এরা একটা সামাজিক পরিবেশের মধ্যে ছিল। হ্যাঁ, এখন আসো এদের ফসল এবং জীবজন্তু, অর্থাৎ এই প্রাক ইসলামী আরবের কি ধরনের জীবজন্তু ছিল, বা এদের জীবন যাপনে কি ধরনের ফসল বা জীবজন্তু ছিল। এখন দেখো, খেজুরে এই অঞ্চলের প্রধান শস্য এবং গাছ। এই গাছকে রানী বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে গাছের রানী বলা হয় কোন গাছকে? যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে অবশ্যই উত্তর দিবা হচ্ছে গাছের রানী কি? খেজুর গাছ হচ্ছে গাছের রানী। আরেকটা প্রশ্ন, তারপরে আসো দেখো, ইয়েমেন ও কয়েকটি মরুদ্যানে বার্লি ও গমের চাষ হতো। মানে যেটা বললাম যে যেটা পলি বিস্তৃত এবং ইয়েমেন, ওমান পানির সাথে সংযুক্ত, এই জায়গাটাতে কি হইতো? তোমাদের এই যে গমের চাষ হইতো।
তারপরে আসো, মরুভূমির রুক্ষ উত্তপ্ত পরিবেশে চলাচলের জন্য উট ব্যবহার করা হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যেটা প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসেই, সেটা হচ্ছে যে এই মরুভূমির জাহাজ, অর্থাৎ উটকে বলা হতো মরুভূমির জাহাজ। উট কিন্তু এমন একটা প্রাণী যার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, যারা অবিশ্বাসী তাদেরকে বলতেছেন, আচ্ছা তোমরা কি দেখো না আমরা উটকে কিভাবে তৈরি করেছি? আল্লাহ তাআলা বলছেন কিভাবে তৈরি করতেছি। উট সম্পর্কে যদি তোমাদের একটু বলে রাখি, উটের কিন্তু চোখের পর্দা কিন্তু দুইটা থাকে, এবং উটের জিহ্বা কিন্তু তোমার হচ্ছে যে মরুভূমির যে ক্যাকটাস জন্মায় বা কাঁটা বেষ্টিত সেসব গাছ, এগুলোও কিন্তু খেয়ে হজম করতে পারে উট। এছাড়া উট কিন্তু পানি না পান করে, মানে একবার পানি পান করে 15 দিন থেকে প্রায় অর্ধ মাসের মতন যাত্রা করতে পারত। এছাড়াও তোমার উত্তপ্ত যে আবহাওয়া মরুভূমি, এই আবহাওয়ার মধ্যে খুব সুন্দরভাবে চলাচল করতে পারত। সেই জন্যই তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে উটকে মরুভূমির জাহাজ বলা হতো। মরুভূমিতে এই বালুকাময় মরুভূমিতে যেখানে কোনো প্রাণী সহজে চলাচল করতে পারতো না, সেখানে তোমার যাতায়াতের জন্য কি ছিল? উট। এছাড়াও আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে আরবীয় ঘোড়া বিশ্ববিখ্যাত ছিল, যা প্রথম আমদানি হয় আরব দেশে। কোথা থেকে? সিরিয়া থেকে। সিরিয়া কিন্তু তোমার হচ্ছে যেটা আরব ভূখণ্ড, আরব ভূখণ্ডের উপরের অংশটা হচ্ছে সিরিয়া। হ্যাঁ, তাহলে এখানে কয়টা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে যে গাছের রানী বলা হয় কাকে? খেজুর গাছকে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, যে এই মরুভূমির জাহাজ বলা হয় কাকে? উটকে। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তারপরে আসো এখন, এই যে এখানে প্রশ্ন চলেই আসছে যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন। এটা দেখবা যে তোমাদের যেটা লিখিত পাঠ আছে, লিখিত পাঠে 2 মার্কের কোশ্চেন থাকে খ নাম্বার। এই খ নাম্বারে মাঝে মাঝেই চলে আসে যে উটকে মরুভূমির জাহাজ কেন বলা হয়। আর মূল কারণটাই ছিল যে উট হচ্ছে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো, এবং বেদুইনদের জন্য উটই হচ্ছে খাবারের যোগান দিত, উট থেকে দুধ দহন করত, যাতায়াত এবং সার্বিক বিষয়ে তাদের প্রধান বাহন এবং প্রধান পশুই ছিল উট। এই জন্যই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আর যেহেতু মরুভূমির ছাইমুম ঝড়েও উট চলাচল করতে পারত, তাদের চোখের পর্দা ছিল কয়টা? 2টা। এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এখন আসো, এতক্ষণ যেহেতু আমি পড়াইলাম, তাহলে এখন আসো যে বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে জাজ করি যে তোমরা কতটুকু পড়াশোনা করেছো। আচ্ছা আসো, প্রথম প্রশ্নটা কি? জাজিরাতুল আরব অর্থ কি? বলো তাড়াতাড়ি, তোমরা কমেন্ট করে ফেলো। জাজিরাতুল আরব অর্থ কি? বলে ফেলো, দ্রুত দ্রুত বলে ফেলো, দ্রুত বলে ফেলো। এখন পর্যন্ত কেউ বললেন না যে জাজিরাতুল আরব অর্থ কি। হ্যাঁ, তাহলে আমরা অর্থটা দেখে নিই। জাজিরাতুল আরব অর্থ কি? আরব উপদ্বীপ। জাজিরা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। দ্বিতীয় নম্বরে আসো, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এইটা তোমাদেরকে বলতেই হবে। আরব উপমহাদেশ, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? বলো তাড়াতাড়ি বলো। তোমাদের আগের প্রশ্নে অনেকে ঘ বলছো। হ্যাঁ, আগের প্রশ্নের অ্যান্সার কি ছিল? আরব উপদ্বীপ, ঘ। অনেকেই বলছো। হ্যাঁ, নুরি নুসরাত বলছো, তারপরে এসপি সাতিমণি, তারপরে তানজিলা বিনতে সালেক। হ্যাঁ, তোমরা সকলেই বলছো। আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিচ্ছে কে? দিবসের তারা। হ্যাঁ, এশিয়া। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। এখন আসো যে ইসলাম পূর্ব যুগকে কি বলা হতো। এটা যদিও তোমাদের এই অংশের না, দ্বিতীয় অংশে যেটা আছে যে আইয়ামে জাহেলিয়া, ওই অংশের প্রশ্ন যদিও এখানে চলে আসছে। আচ্ছা, তারপরেও কেউ বলতে পারো কিনা দেখি যে ইসলাম পূর্ব যুগকে কি বলা হয়। আমি কিন্তু কথার মাধ্যমে বলেই দিছি যে একটা শব্দ উচ্চারণ করলাম একটু আগেই। বলো দেখি, ইসলাম পূর্ব যুগকে কি বলা হয়? হ্যাঁ, অলরেডি দিবসে তারা তুমি বলে ফেলেছ, ইসলাম পূর্ব যুগকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। এটা যদিও তোমাদের নিচের অংশে আছে। আচ্ছা, পরে স্লাইডে যাই।
আরবের বেশিরভাগ অঞ্চলটা কেমন ছিল? তোমাদের একটু আগে কিন্তু বলছি যে আরবের বেশিরভাগ অঞ্চলটা কেমন ছিল। এখন উত্তর দাও দেখি, আরবের বেশিরভাগ অঞ্চল কি ছিল? হ্যাঁ, দ্রুত দ্রুত দাও। তোমার আরবের বেশিরভাগ অঞ্চল কি ছিল? হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছ, এমডি মনিরুল ইসলাম, তারপরে ফাহমিদা আক্তার, সুমন রানা। হ্যাঁ, তোমরা সকলে উত্তর দিচ্ছ মরুভূমি, উত্তর সঠিক। তারপরে আসো, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে রিপিট হয় এবং এই অংশ থেকে এই প্রশ্নগুলো কোনোবারই বাদ যায় না। সুতরাং তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলো উত্তরগুলো জানা খুবই জরুরি। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? এটা কোনটা? এইটা হচ্ছে একটু আগে যেটা তোমাদের পড়াইলাম, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আচ্ছা, যেহেতু সময় কম আর একটু চলে যাই। হ্যাঁ, সাইমুম কাকে বলে? তোমাদের একটু আগে বলছিলাম স্লাইডে দেখানোর সময় যে সাইমুম জিনিসটা তোমরা মাথায় রাখবা। সাইমুম কোনটা? সাইমুম হচ্ছে, দেখো, মরুভূমির বৃষ্টিপাত, মরুভূমির মরীচিকা, মরুভূমির ঝড়, মরুভূমির ঝর্ণা। কোনটা কোনটা উত্তর হবে? বলে দাও ভাইয়া, তাড়াতাড়ি বলে দাও। হ্যাঁ, সাইমুম অর্থ হচ্ছে কি মরুভূমির ঝড় বা বালুকাময় যে ঝড়, সেটাকে বলা হয় সাইমুম। এখন আসো তোমাদের দ্বিতীয় অংশ যেটা, হ্যাঁ, দ্বিতীয় অংশটা হচ্ছে প্রথম অধ্যায়ের তিনটা যেটা আমরা ভাগ করছিলাম। একটা হচ্ছে যে আরবের ভৌগোলিক অবস্থান, তারপরে ভাগ করছিলাম যে তার আশেপাশের যে সভ্যতাগুলো কী ছিল, আরেকটা হচ্ছে আইয়ামে জাহেলিয়া। তো দ্বিতীয় অংশটা হচ্ছে প্রাচীন সভ্যতা এবং তাদের বৈশিষ্ট্য এবং অবদান। তাহলে এখন আসো, যেহেতু আমরা সভ্যতা পড়ব, তাহলে আমাদের অবশ্যই তোমাদের মানচিত্রের মাধ্যমে দেখাতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা দেখো, আমরা যদি বলি মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতাটার নাম একটু মাথায় রাখবা, কারণ এটিকে বলা হয় বিশ্বের সবচাইতে প্রাচীন সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতা আসলে কোথায় অবস্থিত ছিল, এই জিনিসটা যদি তোমরা একটু ভিজুয়ালাইজেশন হতে পারো, তাহলে তোমরা তো এটা মাথায় রাখবে। এটা কোথায় ভালো করে দেখো, এটা হচ্ছে এই যে ইরাক, এখানে দেখতে পাচ্ছ ইরাক, আর এই পাশে দেখবা হচ্ছে ইরান। ইরাক এবং ইরানের মধ্যবর্তী যে অঞ্চল, এটা হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যভাগ। আসো পরের স্লাইডে আসো। মেসোপটেমিয়া হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা। মেসোপটেমিয়া অর্থ বলে দিলাম যে দুই নদীর মধ্যভাগ। এই দুই নদী কি কি? একটা হচ্ছে ইউফ্রেটিস, আরেকটা কি? আরেকটা হচ্ছে টাইগ্রিস। হ্যাঁ, তাহলে এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এই ইউফ্রেটিস যেটা, এটা হচ্ছে, এটার বাংলা নাম আমরা যেটা জানি সেটা হচ্ছে ফোরাত, এবং টাইগ্রিস যেটা আছে এটার বাংলা নাম হচ্ছে দজলা। তো এই দুই, আমরা সাধারণত তোমার এই ফোরাত নদীর নামটা অবশ্যই শুনছি, যেহেতু আমরা অ্যাজ এ মুসলিম, ইসলামের ইতিহাস কিন্তু ইতিহাসের সাথে ফোরাত নদীটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এখন আসো, এটার অবস্থানটা এখানে বলা হয়েছে আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক প্রাচীন এই সভ্যতার অংশ। তার মানে কি, তোমার হচ্ছে এই যে তার্কি, তারপরে হচ্ছে ইরাক, তারপরে ইরান, এই সাইডে সিরিয়া, এগুলোই হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতার অংশ। এখন মেসোপটেমিয়া সভ্যতার কয়েকটা ভাগ আছে। মেসোপটেমিয়া সভ্যতা, একটা হচ্ছে মেসোপটেমিয়া, তারপরে সুমেরীয়, তারপরে হচ্ছে অ্যাসিরীয় আছে, ব্যাবিলনীয় আছে, তারপরে হচ্ছে ক্যারিডীয় আছে। এগুলো, এই সভ্যতাগুলো আস্তে আস্তে আমরা পড়বো। হ্যাঁ, এখন আসো, আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা, এই সুমেরীয় সভ্যতাটা মূলত এই মেসোপটেমিয়ার প্রধান যে সভ্যতা সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতার কিছু আবিষ্কার দেখো, তাহলে তোমরা অনেকটা ক্লিয়ার হতে পারবা। এই সভ্যতার হচ্ছে সাহিত্যিকে পৌরাণিক কাহিনী নির্ভর সাহিত্য, গিলগামেশ, এটা একটা মহাকাব্য। এটা কি ছিল? পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনীটা কি? যেটা হচ্ছে যে মানে যেটার সত্য এবং অস্তিত্ব সত্য না, এবং কিছুটা হচ্ছে মানুষ মুখে যেটা শোনা যায়, লোক মুখে, অথবা প্রাচীন রাজা বাদশাদের যে গল্প কাহিনী, এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। তারপরে আসো যে এই সুমেরীয় সভ্যতাদের আসলে তোমার অবদানটা কোথায়, তাদের আবিষ্কারগুলো কি? এগুলো হচ্ছে দেখো, জলঘড়ি, স্বর্ণঘড়ি, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে এবং ওজন পরিমাপের ধারণা দেন। অর্থাৎ এই মেসোপটেমিয়া যেহেতু
এই সভ্যতার যে প্রধান সভ্যতা সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতাটা যেহেতু তোমার নদী কেন্দ্রিক, ইউফ্রেটিস এবং হচ্ছে টাইগ্রিস নদীর অঞ্চলে যেহেতু এটার অবস্থান, সেহেতু এদের প্রধান কি ছিল হচ্ছে যে ওজন পরিমাপের যে ধারণা, এটা কেন আসছে? কারণ হচ্ছে এরা এখানে কৃষি কাজ করতো, চাষাবাদ করতো, এবং এই কৃষি নির্ভর তাদের একটা হচ্ছে বিজনেস ছিল বা ব্যবসা ছিল। এই ব্যবসার জন্য তাদের প্রয়োজন ছিল ওজন করার যে বিষয়টা, কেনা বেচা করতে গেলে অবশ্যই ওজন করতে হবে। সুতরাং তাদের কাছ থেকে প্রথমে আসছে ওজন করার ধারণা। তারপরে আসো যে আমরা এখন যেটা 24 ঘন্টায় দিন, তারপরে হচ্ছে 7 দিনের সপ্তাহ, তারপর 365 দিনে বছর, যে এই যে বিষয়টা, এটা আমরা প্রথমে পাই কাদের মাধ্যমে? সুমেরীয়দের মাধ্যমে। আবার এদের সবচেয়ে বড় একটা অবদান হচ্ছে চাকা, অর্থাৎ যে হুইল যেটাকে বলা হয়, গাড়ির চাকা, গরুর গাড়ির চাকা, যেটা অনেকে যারা তোমরা হয়তো ছোট দেখতে পারবা অঞ্চলগুলোতে গরুর গাড়িগুলো ছিল, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই অঞ্চলগুলোতে তোমার গরুর গাড়ি দেখা যেত। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু গরুর গাড়ি দেখা যায়। মাঝে মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা খামার আছে, হ্যাঁ, এই খামারে বড় বড় গরু পালন করা হয় এবং গরুর গাড়ি এখনও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলাচল করে। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য। আচ্ছা, আসো তারপরে দেখো, সর্বপ্রথম এরা কি লিখিত আইনের প্রবর্তন করেন। আইন প্রণেতা হিসাবে সম্রাট ডুঙ্গি, এই জিনিসটা একটু মাথায় রাখবা। সম্রাট ডুঙ্গি তিনি প্রথম স্থানীয় প্রচলিত আইন একত্রিত করে একটি বিধিবদ্ধ আইন প্রণয়ন করেন। সম্রাট ডুঙ্গি সেই সময়ে একটা আইন প্রণয়ন করছিলেন এবং এরপর যদি ব্যাবিলনীয় সভ্যতায় যে হাম্বুরাবির আইনের কথা আমরা অনেকে জানবো, এই হাম্বুরাবির যে আইন মনে করা হয়, এই হাম্বুরাবির আইনটা এই তোমার হচ্ছে সম্রাট ডুঙ্গির যে আইন, এটা আইনের একটা সংশোধিত এবং পরিমার্জিত রূপ। আচ্ছা, আসো পরের জায়গাতে যাই। সুমেরীয় সভ্যতা, যেটা একটু আলোচনা না করে নিলেই নয়। মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল কারা? সুমেরীয়গণ। এবং এদের আয়ের প্রধান উৎস কি? কৃষি এবং বাণিজ্য নির্ভরশীল। যেটা তোমাদের একটু আগেই বললাম, যেহেতু তারা নদী অঞ্চল এবং নদীর পলিমাটির যে সাইড, এই সাইডে যেহেতু তাদের সভ্যতা গড়ে উঠেছিল, সুতরাং তাদের প্রধান কি ছিল? কৃষি, এবং কৃষিটা কি ছিল? বাণিজ্য নির্ভর। যেহেতু নদী ছিল, নৌকা যুগে এরা বাণিজ্য করতে পারতো। তারপরে এখন আসো, এদের ধর্মীয় এবং নগররাষ্ট্রের প্রধানকে কি বলা হতো? পাতেশি। এই জিনিসটা বহুবার প্রশ্নে আসছে, পাতেশি। তাহলে তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সুমেরীয় সভ্যতায় ধর্মীয় এবং নগর রাষ্ট্রের প্রধানকে কি বলা হতো? পাতেশি। এই পাতেশি কিন্তু একই সাথে তোমার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং চাষাবাদের যে দিকগুলো, এগুলো সব কিছু মিলাইয়ে তিনি হচ্ছে প্রধান, এবং এর নামকরণটা কি? পাতেশি। জিনিসটা মনে রাখবো অবশ্যই। এখন আসো, সুমেরীয়রা কিন্তু একেশ্বরবাদে বিশ্বাসী ছিল না। মানে অর্থাৎ আমরা যেমন এক আল্লায় বিশ্বাসী, তারা কিন্তু এক আল্লায় বিশ্বাসী ছিল না, এবং এদের ধর্মীয় মন্দিরকে বলা হতো জিগুরাত। সুমেরীয়দের যেটি একটু আগে সম্রাট ডুঙ্গির যে আইনটা আমরা দেখলাম, এই ডুঙ্গির আইনটা এটা ছিল 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রতিশোধমূলক আইন, একটা হচ্ছে আইনের সাহায্য, অসম বিচার ব্যবস্থা, একটা হচ্ছে অপকর্মের পার্থক্য না করা। অর্থাৎ এই যে প্রতিশোধমূলক যেটা বিচার, এই বিচারটা কেমন? ইসলামে কিসাস নামে একটা বিচার ব্যবস্থা আছে। কিসাস অর্থ হচ্ছে যে অনুরূপ, মানে সমান। যদি তোমার হাত কেউ কেটে ফেলে, তাহলে তার শাস্তি স্বরূপ তার হাত কাটা হবে। যদি তোমার চোখ কেউ উপড়ে ফেলে, তার শাস্তি কি হবে? তার চোখ উপড়ে ফেলা। তারপরে কি হবে? যদি তোমাকে কেউ আঘাত করে, তাহলে তার শাস্তি তাকে আঘাত পেতে হবে। তোমাকে যেভাবে আঘাত করছে, যেভাবে তোমার ক্ষতি করছে, অনুরূপ যে তার শাস্তি, সেটাই হচ্ছে তোমার কিসাস। এটাই হচ্ছে এই ধারণাটা কিন্তু অনেকটা তোমার এই সম্রাট ডুঙ্গি এখানে দিয়ে গেছেন। তারপরে আসো যে আইনের সাহায্য, আইনের ক্ষেত্রে কিন্তু এখানে সবাই যে সমান, এই সমতা বিধান এখানে বলা হয়েছে। একটা অসম বিচার ব্যবস্থা, এখানে বিচার ব্যবস্থায় সবাই সমান। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আর এটা হচ্ছে যে অপকর্মের পার্থক্য না করা, অর্থাৎ ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত। ইসলামে যারা হচ্ছে ফিক নিয়ে পড়াশোনা করে, আমি পড়াশোনা করি, তো যাই হোক, ফিকের একটা বিষয় আছে যে ইচ্ছাকৃত অপরাধ এবং অনিচ্ছাকৃত অপরাধ দুইটা কিন্তু এক বিষয় না। ইচ্ছাকৃত অপরাধ হলে তার শাস্তি একরকম হবে, এবং অনিচ্ছাকৃত অপরাধ হলে তার শাস্তি আরেক রকম হবে। তো সেই জায়গা থেকে এখানে কিন্তু বলা হয়েছে অপকর্মের পার্থক্য করা না করা। অর্থাৎ এখানে তুমি ইচ্ছাকৃত অপরাধ করলেও তুমি শাস্তি পাবা, অনিচ্ছাকৃত অপরাধ করলেও সেম শাস্তি পাবা। এখন আসো, সুমেরীয়দের যে আবিষ্কারের মধ্যে একটা অন্যতম আবিষ্কার হচ্ছে এই যে কিউনিফর্ম। তোমাদের অনেক সময় পরীক্ষায় চলে আসে যে এমসিকিউ হয়ে আসতে পারে যে কিউনিফর্ম লিখন পদ্ধতি কোন আমলে
কোন আমলে উদ্ভাবন হয়, সেটা হচ্ছে কি সুমেরীয় আমল। আরেকটা জিনিস হচ্ছে এই কিউনিফর্মটা কিভাবে লেখা হতো, কিউনিফর্মটা লেখা হতো কাদামাটি স্লেটে খাগের কলম দিয়ে কৌণিক রেখা ফুটিয়ে, অর্থাৎ খাগের এক ধরনের গাছ, খাগের কলম যেটা বলা হচ্ছে, এটাকে তোমার এইভাবে প্রেস করে করে তোমার একটা করে চিহ্ন নিয়ে তারপরে হচ্ছে এই লিখন পদ্ধতিটা লেখা হতো। তারপরে আসো, সুমেরীয় ভাষায় 500 অক্ষর এর সন্ধান পাওয়া যায়, অর্থাৎ এই কিউনিফর্ম এটার কয়টা অক্ষর ছিল, 500টা অক্ষর ছিল। আচ্ছা, তোমাদের মিশরীয় সভ্যতাটা যেহেতু একটু বিস্তৃত, তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, মিশরীয় সভ্যতা এটা কোথায়? প্রাচীন মিশরকে নিয়ে মিশরীয় সভ্যতা। এখন দেখো ভৌগোলিক অবস্থান দেখতে গেলে, আচ্ছা স্লাইডে যেহেতু মানচিত্র নাই, সমস্যা নেই, তোমরা একটু শুধু দেখো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রাচীন মিশরীয় সভ্যতার অবস্থান, এবং এর উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণ দিকটা হচ্ছে তোমার সুদান আছে, এবং পূর্বে লোহিত সাগর, এবং পশ্চিম দিকে হচ্ছে লিবিয়া। ভৌগোলিকভাবে 2 ভাগে বিভক্ত, অর্থাৎ তোমার হচ্ছে এই এশিয়ার মধ্যে যেটা তোমার মিশরীয় সভ্যতা, মিশরকে কিন্তু 2 ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে আপার পার্ট, মানে মিশরটা তো এইভাবে, মিশরের আপার পার্ট একটা হচ্ছে লোয়ার পার্ট। তো তারপরে দেখো মিশরকে নীল নদের দান বলা হয়। নীল নদ মিশরকে দেয় পলিমাটি, বিভিন্ন খনিজ। এখন আসো, মিশরকে কি বলা হয়? মিশরকে বলা হয় নীল নদের দান। অর্থাৎ তোমরা যে একটু আগে পড়লে মেসোপটেমিয়া সভ্যতা, এখানে আমরা কি দেখলাম? ফোরাত এবং দজলা নদীর তীর এবং অববাহিকায় তোমার সভ্যতাগুলো গড়ে উঠেছিল। মিশর সেম জিনিস, মিশর তোমার গড়ে উঠেছিল কোথায়? মিশরের যে এটা ছিল সেটা হচ্ছে যে তোমার নীলনদ, মিশরের মধ্য দিয়ে নীলনদ নদী প্রবাহিত। নীলনদ নদী যেহেতু তার স্রোতধারায় তোমার পলি মাটি নিয়ে আসতো, এবং পলি মাটিটা কিন্তু অবশ্যই উর্বর মাটি, তো স্রোতধারায় পলি মাটি মিশরের উপর দিয়ে প্রবাহিত করতো। এই কারণে এই মিশরের এই অঞ্চলগুলো, মিশরের যে অঞ্চল মাঝখানে যেহেতু তোমার যেহেতু নদী আছে, এই নদী নীলনদ থাকার কারণে তোমার এই অঞ্চলগুলো খুব উর্বর হতো। এই কারণে মিশর একটা হচ্ছে কিছুটা সভ্য জাতি ছিল, এবং তাদের প্রধান জীবিকার উৎস ছিল চাষাবাদ এবং ফসল। তারপর এখন আসো, মিশরের সভ্যতাকে আমরা 4টা অংশ ভাগ করতে পারি। হ্যাঁ, 4টা অংশ কি কি? একটা দেখো, প্রাক রাজবংশীয় যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, মধ্য রাজবংশীয় যুগ, এবং নতুন রাজবংশীয় যুগ। তো এই রাজবংশীয় যুগগুলোকে দেখো, প্রথম অংশটা হচ্ছে যে এই মিশরে 40টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এই নগর রাষ্ট্রগুলোকে কি বলা হতো? নোম। আচ্ছা, তাহলে এই স্লাইডটা একটু দেখো। প্রথমে প্রাক রাজবংশীয় যুগ, মিশর সভ্যতা কিন্তু দীর্ঘ একটা টাইম নিয়ে এই সভ্যতা তোমার চলমান ছিল। তাহলে দেখো মিশরের এটাকে যে ছিল 40টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এবং এদেরকে কি বলা হতো? নোম বলা হতো। তারপরে আসো, এই যুগ 800 বছর স্থায়ী ছিল। হ্যাঁ, তারপরে আসো, এই যুগে উন্নত লাঙ্গল ব্যবহার, তোমাদের যেটা একটু আগে বললাম, যেহেতু এখানে নদী ছিল, নীলনদ ছিল, এই নীলনদের অববাহিকায় মিশর হওয়ার কারণে এখানে তোমার কি ছিল? এদের প্রধান কি ছিল? চাষাবাদ। এই চাষাবাদের কারণে এই যুগে প্রথমে কি আবিষ্কার করা হয়? লাঙ্গল এবং সেচ ব্যবস্থা। তারপরে আসো যে প্রাক রাজবংশীয় যুগের পরে আমরা যাই প্রাচীন রাজবংশীয় যুগ। এই সময়টিকে 6টি রাজবংশ শাসন করা হয়, এবং 2টি রাজবংশের রাজধানী ছিল উচ্চ মিশরের থিনিস, পরবর্তীতে তা মেমফিসে স্থানান্তর করা হয়। আরেকটি বলে রাখি, এই যে প্রাক রাজবংশীয় যুগ, এই রাজবংশীয় যুগেই মিশরের যে আপার পার্ট এবং লোয়ার পার্ট, এই দুটাকে একত্রিত করা হয়। হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা করো, যে এই যে 4300 অব্দে যেটা নামার নামে একজন যোদ্ধা মিশরকে একত্রিত করেন, এই নামারের নামটা একটু খেয়াল রাখবা। মিশরের যারা রাষ্ট্রের প্রধান ছিল তাদেরকে কি বলা হতো? ফারাও। এই ফারাও, যেটা আমরা বর্তমানে ইসলামী সাহিত্যে যাকে আমরা ফেরাউন নামে চিনে থাকি। তো এখন আসো, যে প্রথম ফারাও যদি প্রশ্ন আসে তাহলে আসবে কি? নামার। মিশর সভ্যতার প্রথম ফারাওকে, সে হচ্ছে নামার। তারপরে আসো, যে প্রাচীন রাজবংশীয় যুগে আমরা যেটা পড়লাম, যে থিনিসে পরবর্তীতে মেমফিসে স্থানান্তর করা হয়। এই সময়ে একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল, এবং এই একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান থাকার সময়েই আমরা যেটা মিশরের যেটা পিরামিড, যে জিনিসটাকে আমরা চিনি, এই মিশরের পিরামিডটা কোন সময় আসে?
মিশরের পিরামিডটা আসে এই প্রাচীন রাজবংশীয় যুগে সর্ববৃহৎ যেটা পিরামিড সেটা এই অংশেই তৈরি হয়। এরপর আসো মধ্য রাজবংশীয় যুগ। একাদশ রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে এই যুগের সূচনা। দ্বাদশ রাজবংশের আমল থেকে পুনরুত্থান এবং নবজাগরণ শুরু। এবং এই যে হিক্সসদের আক্রমণ, এই জিনিসটা একটু মনে রাখবা। মিশরের যে সভ্যতা, এই সভ্যতার মধ্যে মধ্য রাজবংশীয় যে যুগ, এই যুগে হিক্সস যারা হচ্ছে বহিরাগত, মানে আরব উপদ্বীপের যাদেরকে বলা হয় এশিয়ার মধ্য অঞ্চল থেকে একটা সভ্যতা, যারা যাযাবর জাতি ছিল, এই যাযাবর জাতি তোমাদের এই মিশরকে আক্রমণ করে কোন সময়? এই মধ্য রাজবংশীয় যুগ, যাদেরকে বলা হতো হিক্সস। তারা 200 বছর মিশরকে শাসন করছে। তাহলে তারা কয়শত বছর? 200 বছর মিশরকে শাসন করছে। কোন সময়ে? মধ্য রাজবংশীয় যেটা মিশরের যুগ, সেই যুগে। তাহলে হিক্সস কারা? যারা হচ্ছে তোমার এই এশিয়ার মধ্য অঞ্চল থেকে আসছিল, তারা হচ্ছে হিক্সস। এখন আসো আরেকটা যেটা আমাদের থেকে গেল, সেটা হচ্ছে নতুন রাজবংশীয় যুগ। হিক্সসদের বিতাড়িত করে 1528 পূর্বাব্দে নতুন রাজবংশের আমল শুরু হয়। তৃতীয় রামেসিসের পর পার্সীয়দের হাতে 525 খ্রিস্টপূর্বাব্দে সভ্যতার চূড়ান্ত পতন হয়। অর্থাৎ হিক্সসদের যেটা ছিল সভ্যতা, তোমার হচ্ছে যে যুগ ছিল, এই যুগে তারপরে মিশরীয়রা আবার এটাকে তাদের হস্তান্তর করে নেয় এবং সর্বশেষ 525 খ্রিস্টপূর্বাব্দে মিশরদের এই সভ্যতাটা শেষ হয়ে যায়। আচ্ছা, দেবতা ও ধর্মীয় রীতি নিয়ে একটু বলে নিই। তোমাদের মিশরীয়দের প্রাকৃতিক শক্তিকে দেবতা মেনে পূজা করতো, অর্থাৎ মিশররা প্রকৃতিকে দেবতা মনে করতো, তারা এক আল্লাহর বিশ্বাসী ছিল না। তারপর আসো সূর্য দেবতা আমান রে বা রে হলো প্রধান দেবতা, অর্থাৎ মিশরের সভ্যতা ছিল, এদের ধর্মীয় প্রধান দেবতা ছিল কে? রে। অর্থাৎ এই রেটা হচ্ছে সূর্য দেবতা, যাকে রে বলা হতো। তারপর আসো এই মিশরের ফারাওদের স্বর্গের প্রতিনিধি মনে করা হতো। ফারাও মানে হচ্ছে কারা? যারা হচ্ছে মিশরের রাজবংশীয় নেতা, তাদেরকে ফারাও বলা হতো। এবং তাদের দেবতার আসনে বসিয়ে পূজা করা হতো। পুরোহিতদের একচ্ছত্র ধর্ম ব্যবসা রুখতে প্রথম এগিয়ে আসেন আমান হতেব। এই আমেন হতেবের নামটা একটু শুধু মাথায় রাখবা, কারণ হচ্ছে মিশরের যে পিরামিড আমরা যেটা জানি, এই পিরামিডের সবচেয়ে বড় যে পিরামিড, এই পিরামিডটা কার আমলে হয়? সেটা হচ্ছে যে এই আমেন হতেব, যিনি হচ্ছে চতুর্থ আমেন হতেব। এবং ইনি কি করছিলেন? ইনি করছিলেন হচ্ছে মিশরে পুরোহিতদের যে একটা আধিপত্য ছিল ধর্মকেন্দ্রিক, এই আধিপত্য তিনি বিস্তার করেন এবং তিনি একেশ্বরবাদে ধারণা দেন সর্বপ্রথম মিশরীয় সভ্যতায়। আচ্ছা, তাহলে তোমাদের আমি মিশরীয় সভ্যতা সম্পর্কে একটা ধারণা দিলাম। যেহেতু ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তোমাদের এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের ব্যাবিলনীয় সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, তারপর অ্যাসিরীয় সভ্যতা আছে। এই সভ্যতাগুলো সহ হিব্রু সভ্যতা আছে, রোমান সভ্যতা আছে। সভ্যতার যে অংশগুলো, এই অংশে এগুলো আছে। তোমাদের যেহেতু সিলেবাস পূর্ণাঙ্গ সিলেবাস, সেহেতু এই প্রত্যেকটা সভ্যতা সম্পর্কে তোমাদের একটা ধারণা রাখতে হবে এবং মূল পয়েন্টগুলো অবশ্যই জানতে হবে। তো এই সভ্যতাগুলোকে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব পরবর্তী ক্লাসে। তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে নিয়ে অবশ্যই চলে আসবা। এবং তার পরবর্তী যে অংশটা থাকে সেটা হচ্ছে কি? আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ ইসলাম যে আগমন করে, আগমনের সময় আরব ভূখণ্ডের তোমার ধর্মীয় রাজনৈতিক এবং সামাজিক কৃষ্টি কালচার কেমন ছিল, এই বিষয়টাই তোমাদের আলোচনা আসবে কোথায়? আইয়ামে জাহেলিয়াতে। তো তোমরা অবশ্যই যুক্ত থাকো এবং এমডি বনিয়ামিন পেজ এবং চলো শিখি প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, বিস্তারিত কথা হবে। আসসালামু আলাইকুম।